জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর বাঁধের দুই স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে ফুলগাজী উপজেলা সদরের বাজার সহ 5টি গ্রাম। এ বিষয়ে আরও জানাতে ফুলগাজীর বণিকপাড়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলাইমান ডালিম। পানি বাড়ার ফলে কোন কোন গ্রাম প্লাবিত হয়েছে, বাঁধের ভাঙা অংশ মেরামত কাজ শুরু হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি ফেনীর ফুলগাজীর বড়ইয়া গ্রাম। আমরা একটি রাস্তার উপর দাঁড়িয়ে আছি, দেখছি যে রাস্তার উপরে হাঁটু পানি। এখানটায় পাশে যে বড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, আমরা দেখেছি যে সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও যে রাস্তা রয়েছে সেই রাস্তাটিতেও কিন্তু হাঁটু পানি রয়েছে। গতকাল রাতে ফেনীর মুহুরী নদীর যে ভারতীয় উজানের পানি এবং অতিবৃষ্টিতে যে বাঁধের একটি জায়গায় ভাঙন দেখা যায়, যার ফলশ্রুতিতে বড়ইয়া গ্রাম সহ উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, ফুলগাজী এবং পরশুরাম সহ প্রায় 5টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা কথা বলেছি বড়ইয়া এলাকার এই এলাকার মানুষের সাথে। তারা বলছেন যে গতকাল রাতের আকস্মিক যেই বৃষ্টি এবং তার ফলশ্রুতিতে এখানটায় নদী বাঁধে যে ভাঙন তৈরি হয়, তার ফলশ্রুতিতে তাদের এই গ্রামটিতে প্রায় শতাধিক পুকুর রয়েছে। সেই শতাধিক পুকুরের যে চাষাবাদের মাছ রয়েছে সেই সব মাছ কিন্তু ভেসে গেছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা এবং যে ফসলি মাঠ সেখানে কিন্তু তাদের গ্রাম্য এলাকার মানুষ কিন্তু যে মাছ সংগ্রহের জন্য জাল পেতেছে এবং সকাল থেকে কিন্তু তারা চেষ্টা করছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের পুকুরের মাছ চলে গেছে, তারা চেষ্টা করছেন যে একটি দুটো মাছও যদি তারা পায় তাহলে তাদের যে ক্ষতিটা কিছুটা হলেও তারা পুষিয়ে নিতে পারবেন। শুধু এই একটি অংশ না, পরশুরামের যে অংশটিতে সড়ক উপচে পানি গিয়েছে পরশুরামের সুবার বাজার এলাকায়, সেখানেও আমরা দেখেছি যে মণিপুর সহ বেশ কিছু গ্রামের কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং মানুষের গর্ভবসতিতে শুরু করে যে মানুষের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু প্রতি বছরের মতো এবছর হচ্ছে। সব মিলিয়ে আমরা দেখেছি যে গতকাল রাতে মুহুরী নদীর যে পানির যে উচ্চতা যেটি বেড়েছিল বিপদসীমার ছুঁই সেটি এখন কিন্তু বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কিছুটা কমছে, তবে লোকালয় যে পানি ঢুকছে যার ফলশ্রুতিতে মানুষের কিন্তু যে ভোগান্তির চিত্র সেটি কিন্তু ফুটে উঠছে। তো এই ছিল ফেনীর বড়ইয়া এলাকা থেকে আমাদের কাছে ফেনীর প্লাবন পরিস্থিতির সর্বশেষ। ফেনীর বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুলাইমান ডালিম। এদিকে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভয়াবহ ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে 3টি গ্রামের শতাধিক ঘরবাড়ি। এছাড়া আহত হয়েছেন নারী ও শিশু সহ অন্তত 10 জন। বৃহস্পতিবার রাতের ঝড় বৃষ্টিতে এমন পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এই বৃষ্টি। তবে রাতের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে নবীপুর ইউনিয়নের দেবী সিংহপুর, বিষ্ণুপুর ও গোপালপুর গ্রাম। এ সময় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় 21টি ঘর আর আংশিক ক্ষতিগ্রস্ত হয় 30টি ঘরবাড়ি। ভেঙে পড়ে গাছপালা। কিছু বুঝে ওঠার আগেই ঘরে থাকা আসবাবপত্র সহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয় অনেকে। এতে নারী ও শিশু সহ আহত হয়েছে অন্তত 10 জন। বাতাসে আমার ঘরেরও চুমকানি প্রায় 2-3 হাত লই গেছে। তার বাদে পূর্বকানি 5-6 হাত লই গেছে নি। ওখানের লগে ঘর হইতে বাচ্চাগল আছে, বাচ্চাগল ঘরের তোয়াইতাই তাড়াতাড়ি বাইর করছি। ভেঙে সুরে গাছপালা ফালায় সব ধ্বংস করে দিয়ে গেছে এবং অনেকগুলো মরগ আছিল, আমার পোলট্রি মরগ সবগুলা মারা গেছে। হঠাৎ করে টমাটো আসে আমাদের ঘর বাড়ি এবং গাছপালা ভাঙার বর্ডার সবগুলা ভাঙিয়ে গেছে। হঠাৎ করে আসি। রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে জোরালো কূটনৈতিক চাপ প্রয়োগে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব শরণার্থী দিবসে এক ফেসবুক পোস্টে মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, বাংলাদেশ এই বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য মানবিক প্রতিশ্রুতি পালন করে আসলেও এর ভার এখন আর সহনীয় পর্যায়ে নেই। কক্সবাজারে 14 লাখ রোহিঙ্গা বিশ্বের অন্যতম গভীর সংকট বলেও মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে সব পক্ষের কার্যকরী পদক্ষেপ নজরদারি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তারেক রহমান। তিনি আরও লেখেন, বাংলাদেশের জন্য শরণার্থী সংকট শুধু বৈশ্বিক ইস্যু নয়, বরং ভুক্তভোগী বাস্তবতা। রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার জন্য
প্রত্যয় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকার 10 মাসে পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি জনগণের জন্যই নির্বাচনের কথা বলে, কেউ কেউ নির্বাচনের কথা বলে গোসা করে উল্লেখ করে তিনি আরো বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন। এ সময় সরকারের আওয়ামী দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছে অভিযোগ করে আলাল বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে। আজকে হতে বাধার সৃষ্টি করছেন। সেই 10 মাসও প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি। হতাশ করেছেন মানুষকে পদে পদে। জিনিসপত্রের দাম কমে নাই, গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে, বিদ্যুতের লোডশেডিং বেড়েছে, পানি সরবরাহ আগের মতো অত সুন্দর পরিচ্ছন্ন নেই, বর্জ্য ব্যবস্থাপনায় আপনারা ত্রুটি করেছেন, ডেঙ্গু রোগ এবং করোনা চিকুনগুনিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। কোথায় আপনার স্বাস্থ্য উপদেষ্টা? কোথায় তার কর্মতৎপরতা? মানুষ দেখতে পাচ্ছে না। বাজারে গেলে মানুষ তার পকেটে হাত দিতে পারে না, মনে হয় পকেট ছিদ্র হয়ে সবকিছু পড়ে গেছে। দেশের বাজারে হঠাৎ বেড়ে গেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে ধরনভেদে প্রতি কেজি চালের দাম 2 থেকে 9 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে চিকন চালের দাম প্রতি কেজি 4 থেকে 9 টাকা বেড়েছে, আর মোটা ও মাঝারি চালের কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। বাজারে প্রতি কেজি মিনিকেট চাল 70 থেকে 80 টাকা, নাজির শাইল 75 থেকে 86 টাকা ও আটাশ 56 থেকে 58 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে বেড়েছে সোনালী মুরগির দাম। কোরবানির ঈদের পর কয়েকদিন অনেকটা কম দামে মুরগি বিক্রি হলেও শুক্রবার ছুটির দিনে প্রতি কেজি সোনালী মুরগির দাম রাখা হয় 280 থেকে 320 টাকা। তবে দাম বাড়েনি ব্রয়লার মুরগির। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় 150 থেকে 160 টাকায়। এদিকে দাম বেড়েছে শাকসবজি আর মাছের। গত সপ্তাহে শাক সবজির দাম কিছুটা কম থাকলেও এ সপ্তাহে এসে দেখা গেছে প্রত্যেক ধরনের সবজিতেই কেজিতে বেড়েছে প্রায় 10 টাকা, আর নানা অজুহাতে বেড়েছে মাছের দামও। আমরা যেমন মধ্যবিত্ত আছি, আমাদের প্রতি সপ্তাহে আমাদের যে বাজেট আছে সেই বাজেটে প্রতি সপ্তাহে অ্যাড হচ্ছে টাকা। একটা অজুহাতের শেষ নাই, আর কারণটা আমরা বুঝি না। চালের দামই বাড়াইছে মেইলাররা। মিনিকেট চাল এখন হলো সিজন, এখন এরা বস্তায় বাড়াইছে 300 টাকা। এখন এই বাজারে বাড়ছে আরো মনে করেন 150 টাকা 100 টাকা। ব্রয়লার মুরগি চলতেছে 150 টাকা কেজি, আর সোনালী বেচতেছি 310 320। ঈদের পর হঠাৎ করে কুষ্টিয়ায় বেড়েছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ চাল। আজকের বাজারে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 74 টাকায়, কাজললতা 65 টাকা, আর বাসমতি চাল কিনতে গুনতে হচ্ছে 88 টাকা। এছাড়া বাড়তি আটায় স্বর্ণা সহ বেশিরভাগ চালের দাম বাড়তি। ব্যবসায়ী ও মিলাররা বলছেন, ধানের দাম বাড়তি থাকায় চড়া চালের বাজার। তবে ভরা মৌসুমে চালের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এদিকে বৃষ্টিতে রাজশাহীর বাজারে কমেছে সবজির সরবরাহ, ফলে কেজিতে 5 থেকে 7 টাকা বেড়ে বিক্রি হচ্ছে করলা, পটল, চিচিঙ্গা, আলু, পেঁপে সহ বেশিরভাগ সবজি। তবে ভিন্ন চিত্র ময়মনসিংহের বাজারে। স্থিতিশীল মাংসের বাজার, আর সরবরাহ বেশি থাকায় কেজিতে 30 থেকে 50 টাকা কমে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। এদিকে ঈদের পর চাহিদা কমায় শরীয়তপুরের পাইকারি ও খুচরা বাজারে কমেছে বিভিন্ন সবজির দাম। চট্টগ্রামে ইসলামী আন্দোলনের নেতাকে ছাড়াতে চাঁদগাঁও থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজির মামলায় বৃহস্পতিবার রাতে চাঁদগাঁও থানা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। সকালে তাকে ছাড়াতে নগরীর চাঁদগাঁও থানা ঘেরাও করে নেতাকর্মীরা। তাদের দাবি, মিথ্যা মামলা দিয়ে তাকে আটক করা হয়েছে। বলেন, চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে উল্টো চাঁদাবাজদের রোষানলে পড়েছেন তিনি। পরে দলের মহানগর নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন পুলিশ। নগরীর কাপ্তাই রাস্তায় মাথায় টেম্পো স্ট্যান্ডে চাঁদা নেয়ার অভিযোগে 17 জনকে আসামি করে মামলা করে একটি পক্ষ। এই মামলায় ইসলামী আন্দোলনের নেতা হাবিবুর রহমান 5 নম্বর আসামি।
প্রতিদিন দেরিতে অফিসে আসায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীকে শোকজ করা হয়েছে। গত বুধবার শোকজ করা হলেও পরে বিষয়টি জানাজানি হয়। আগামী 3 কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। পৌরসভা সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা সহ 8 জন কর্মকর্তা এবং 70 জন কর্মচারী কর্মরত রয়েছেন। এছাড়া চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন আরও কয়েকজন। তবে এসব কর্মকর্তা কর্মচারীরা প্রায় প্রতিদিনই অফিসে দেরিতে যান বলে অভিযোগ রয়েছে। এতে পৌর ভবনে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় সেবা প্রত্যাশীদের। এ নিয়ে কয়েকজন ভুক্তভোগী পৌর প্রশাসকের কাছে অভিযোগ জানালে অভিযোগের সত্যতা পেয়ে সকল কর্মকর্তা কর্মচারীদের শোকজ করেন পৌর প্রশাসক। আসলে যথাসময়ে উপস্থিত কাউকে আমি পাইনি, এ কারণে আমি এটা শোকজ দিয়েছি এবং আগামী 3 দিনের মধ্যে তাদেরকে জবাব দেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছি এবং সে প্রেক্ষিতে কারোর জবাব যদি সন্তোষজনক না হয় সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিব। ইরানের হুমকিতে কাতারের ঘাঁটি থেকে পাততাড়ি গোটাচ্ছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে আল উদাইদ ঘাঁটি থেকে হারকিউলিস C-130 সহ 40টির বেশি সামরিক বিমান সরিয়ে নিয়েছে পেন্টাগন। পড়ে আছে মাত্র 3টি বিমান, যে সংখ্যা চলতি মাসের শুরুতে ছিল অর্ধ শতাধিক। এর আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে বলেন, হুঁশিয়ারি দেন, ইরানে আক্রমণে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ পুরো অঞ্চলকে ঠেলে দেবে নারকীয় বিপর্যয়ের মুখে। বলেন, এটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়, যুক্তরাষ্ট্র এ যুদ্ধে জড়ালে ইতিহাসের খলনায়ক হয়ে উঠবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার আগে কূটনৈতিক প্রচেষ্টায় সংঘাত বন্ধে 2 সপ্তাহ সময় বেঁধে দেন ট্রাম্প। যদিও ইরানের সব পারমাণবিক স্থাপনা ধসিয়ে দিতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করবে না ইসরায়েল। হুমকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সপ্তাহব্যাপী সংঘাতে ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 639 জনে। এরই মধ্যে কূটনৈতিকভাবে সংঘাত বন্ধে আজই ইরানের সাথে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার দিনভর ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে 92 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্র থেকে সহায়তা গ্রহণের জন্য অপেক্ষা করছিলেন। তবে IDF এর দাবি, বিপজ্জনকভাবে সেনাদের দিকে ত্রাণ প্রত্যাশীরা এগিয়ে আসায় সতর্কবার্তা হিসেবে গুলি ছোড়া হয়। এতে হতাহতের ঘটনা সম্পর্কে অবগত নয় ইসরায়েল ডিফেন্স ফোর্স। বর্তমানে উপত্যকায় একমাত্র সংস্থা হিসেবে ত্রাণ সরবরাহ করছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। যদিও প্রতিদিনই ত্রাণ প্রত্যাশীদের হত্যা করায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। গেল বুধবার ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে ম্যাচ শুরুর আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এমবাপ্পে। পরবর্তীতে রিয়ালের পক্ষে থেকে জানানো হয়, তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসের কারণে পেটে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসার পর সুস্থ অনুভব করলে ছাড়পত্র পান এমবাপ্পে। ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আল হিলালের বিপক্ষে 1-1 গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের হাসপাতাল ছাড়ার বিষয়ে ক্লাব রিয়ালের পক্ষ থেকে জানানো হয়, বিকেলে হাসপাতাল ছেড়েছেন রিয়াল মাদ্রিদ, শিবিরে ফিরেছেন এমবাপ্পে। তবে তিনি চিকিৎসা চালিয়ে যাবেন। এইচ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করা রিয়াল মাদ্রিদের পরবর্তী প্রতিপক্ষ মেক্সিকান দল পাচুয়া। রোববার রাতের লড়াইয়ে রিয়ালের হয়ে দলে না থাকার সম্ভাবনাই বেশি ফরাসি তারকা ফুটবলারের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।